আজ জানিয়ে দেব আজকের 30টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। দিল্লিতে রুদ্ধদ্বার বৈঠক, কালীঘাটকে কাঁপিয়ে শেষ মুহূর্তে মোদির বাসভবনে বড় ধামাকা। নিঝুম রাতে কালো গাড়ি, টেলিগ্রামে মেসেজ, কোন পথে ফাঁস প্রশ্ন, নিট রহস্যজাল গোটাচ্ছে সিবিআই। সুদীপ কাকড়িদের সঙ্গে বৈঠকে মোদি, নয়া এনডিএ পরিবারের সদস্যদের কি বার্তা প্রধানমন্ত্রীর। টাকার লোভ দেখিয়ে রক্তদানের পিছনে তৃণমূল নেতা, অবশেষে পুলিশের জালে মূল চক্রী সহ 3। তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের। প্রিয় বিজেপি নেতা কে, বিরোধী শিবিরে কার সঙ্গে সম্পর্ক ভালো, নাম বলে দিলেন রাহুল গান্ধী নিজেই। স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন আর আপনি ডিমকে ভয় পাচ্ছেন, মহুয়াকে সুপ্রিম কোর্ট। গ্রেপ্তারির 35 দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে। কি অভিযোগ? বিদেশ যেতে মরিয়া অভিষেক, চোখের চিকিৎসার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের তৃণমূল সাংসদ, হাইকোর্টের নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূলকে আরও কোণঠাসা করার মাস্টার প্ল্যান রেডি। কোন দিকে দেব, এনসিপিআই নাকি কালীঘাট তৃণমূল? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা সাংসদ। ঘুষ চাইলেই সোজা ফোন, দুর্নীতি রুখতে নজিরবিহীন অ্যাকশন মোডে নবান্ন, চালু মেগা হেল্পলাইন। জাতীয় পতাকায় রঙিন ভবানীপুর, বদলের বাংলায় নিজের কেন্দ্রে তেরঙ্গা যাত্রা মুখ্যমন্ত্রীর। মসজিদের মাইক খোলার প্রতিবাদে এবার আসল তৃণমূল, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি ঋতব্রতর। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশেও মিলল না স্বস্তি, রক্ষা কবচ চেয়ে ফের হাইকোর্টে অভিষেকের পিএ সুমিত। অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালের মুখ্যমন্ত্রী শুভেন্দু, এখন কেমন আছেন মহাগুরু? টাকার বান্ডিলে মাখানো বিশেষ রাসায়নিক, ঘুষ নেওয়ার পরেই হাত লাল, দুর্নীতি দমন শাখার অভিযানে জালে সরকারি ইঞ্জিনিয়ার। সব কথা বলার দিন আসলে বলবো, অভিষেক বৈঠক নিয়ে মদন মিত্রের বিস্ফোরক হুঙ্কার, অস্বস্তিতে তৃণমূল। জাতীয়তাবাদ দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা, হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী। শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হারহিম কাণ্ড স্কুলে। বিচার আইনের পথেই হওয়া উচিত, বারুইপুরে এনকাউন্টারের 1 মাস পর প্রতিক্রিয়া জাতীয় মহিলা কমিশনের। সিলেটে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ 9 জনের প্রাণহানি। এনটিএর মারাত্মক গাফিলতিতেই নিটের প্রশ্ন ফাঁস, সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য, নিরাপত্তা নিয়ে বিরাট প্রশ্ন। ফিশ রোল থেকে কারাকাদ পাতে রেখেই আলোচনা, শুভেন্দুর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে যা বললেন ঋতব্রতরা। বিধানসভায় পরিকল্পিতভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না, এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিধায়ক কুণাল ঘোষ। সাগরের নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা। তৃণমূলকে দলে নিলেই সোজাসুজি সাসপেন্ড, বিজেপি কর্মীদের চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। দিল্লির রাজনৈতিক অলিন্দে পারদ চরম মাত্রায় চড়িয়ে অবশেষে সম্পন্ন হলো 7 লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সেই হাই ভোল্টেজ ব্রেকফাস্ট বৈঠক। নবগঠিত ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সাংসদদের সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর এই বৈঠককে ঘিরে সকাল থেকে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। সমস্ত ধোঁয়াশা, রাজনৈতিক টানাপোড়েন এবং কালীঘাট তৃণমূল শিবিরের প্রবল মনস্তাত্ত্বিক চাপকে উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর এই প্রাতরাশ বৈঠকে যোগ দিলেন মুর্শিদাবাদের 3 হেভিওয়েট সংখ্যালঘু সাংসদ। বিগত কয়েকদিন ধরে দিল্লির রাজনীতিতে জল্পনা তুঙ্গে ছিল যে মুর্শিদাবাদ জেলার 3 সংখ্যালঘু সাংসদ, বহরমপুরের ইউসুফ পাঠান, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং মুর্শিদাবাদের আবু তাহের খান এনডিএ জোটের এই বৈঠকে যোগ দেবেন না। সংখ্যালঘু ভোটারদের ভাবাবেগ এবং নির্বাচনী সমীকরণের কারণে তারা এর আগে হওয়া 2টি এনডিএ বৈঠক থেকে দূরত্ব বজায় রেখেছিলেন, কিন্তু সমস্ত ধোঁয়াশা ও অনিশ্চয়তা কাটিয়ে শুক্রবার সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায়ের নেতৃত্বাধীন বাকি 17 জন এনসিপিআই সাংসদ এবং শিবসেনা সাংসদদের সাথেই প্রধানমন্ত্রীর 7 নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনে পৌঁছে যান তারা। এর আগের দিন রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও এই 3 সাংসদ বৈঠক করেছিলেন।
বৈঠক শেষে সংসদের লবিতে দাঁড়িয়ে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের এনডিএ পরিবারের অংশ হিসেবে স্বাগত জানিয়েছেন। দেশের গঠনমূলক উন্নয়নে এবং সংসদীয় প্রক্রিয়ায় নতুন সাংসদরা কিভাবে আরো বেশি অবদান রাখতে পারেন সেই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সংসদে বারবার হইহাট্টা ও অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী সাংসদদের নিজেদের নির্বাচনী এলাকার কাজ এবং উন্নয়নমূলক আইনের দিকে মন দিতে পরামর্শ দেন। পাশাপাশি তিনি সাংসদদের শান্তভাবে নিজেদের বক্তব্য তুলে ধরতে এবং সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহারের বার্তা দেন। তৃণমূল কংগ্রেস ভেঙে 20 জন লোকসভা সাংসদ নিয়ে তৈরি হওয়া এই নতুন এনসিপিআই দলটির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল সংগঠন অর্থাৎ কালীঘাট তৃণমূলের দড়ি টানাটানি এখন চরম আকার নিয়েছে। কালীঘাট শিবিরের প্রবীণ সাংসদ সৌগত রায় কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, এনডিএ বা বিজেপির জোটে থেকে কোনো সাংসদ সংখ্যালঘু স্বার্থ রক্ষা ও দ্বিচারিতা একসাথে করতে পারেন না। অন্যদিকে আজকের এই সফল ব্রেকফাস্ট বৈঠকের পর দিল্লির দরবারে এনডিএ শিবিরের বিভক্তি বাড়ল এবং নতুন দল হিসেবে এনসিপিআই যে লোকসভায় নিজেদের অস্তিত্ব আরো জোরালো করলো তা বলাই বাহুল্য। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা প্রথমবার ছিল মে মাসের 3 তারিখে। ঠিক তার 4 দিন আগে অর্থাৎ 30 এপ্রিল গভীর রাতে রাজস্থানের ঝুনঝুনু বাইপাসে একটি কালো হুন্ডাই ভার্না গাড়ি এসে থামে। সিবিআইয়ের দাবি ওই গাড়িতে ছিল নিট ইউজি 2026-এর প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্নপত্রের 11টি সেট। যে প্রশ্নাবলীর সঠিক উত্তর দিতে দিনরাত এক করে পরিশ্রম করছিল গোটা দেশের লক্ষ লক্ষ পড়ুয়া। পরীক্ষার আগেই হুন্ডাই ভার্নাতে পাচার হচ্ছিল সেই মহার্ঘ প্রশ্ন। টেলিগ্রাম মেসেজ সূত্রে ঝুনঝুনু বাইপাসে এসে গিয়েছিল অমিত কুমার মিনা। রাজস্থানের শিকারা অঞ্চলের কোচিং সেন্টারগুলির থেকে সে তথ্য পেয়েছিল পরীক্ষার আগে প্রশ্ন হাতে আসা সম্ভব। আজ তা আর জানতে বাকি নেই। প্রশ্ন ফাঁস হওয়ার ফলে বাতিল হয়ে যায় 3 মের পরীক্ষা। নতুন করে 21 জুন পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সিবিআই চার্জশিট অনুযায়ী প্রশ্ন ফাঁসের কেন্দ্রবিন্দুতে শিকারের বাসিন্দা মাঙ্গিলাল বিওয়াল ও দীনেশ বিওয়াল হুন্ডাই ভার্নাতে ছিলেন তারাই। 30 এপ্রিল রাতে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান এই 3টি বিষয়ের প্রশ্নপত্রের মুদ্রিত সেট লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের হাতে তুলে দেয় ওই 2 অভিযুক্ত। জিজ্ঞাসাবাদে অমিত জানিয়েছেন, শিকারের নিট প্রস্তুতির সময় ঋষি বিওয়ালের সঙ্গে তার পরিচয় হয়। যদিও 30 এপ্রিল রাতে টাকা ছিল না অমিত কুমার মিনার কাছে। জামানত হিসেবে 4 জন পরীক্ষার্থীর 10ম ও দ্বাদশ শ্রেণীর মূল মার্কশিট জমা রাখেন মাঙ্গিলাল ও দীনেশের কাছে। তারাও আশ্বস্ত করেন, মূল প্রশ্নপত্রের 150টির বেশি প্রশ্ন হুবহু মিলে গেলে মোটা অঙ্কের টাকা দিতে হবে। অমিতের বন্ধু রোহিত মাওয়ালিয়া শিকারেতে অবস্থিত দীনেশ বিওয়ালের ছেলে ঋষি বিওয়ালের ফ্ল্যাট থেকে প্রার্থীদের মূল মার্কশিটগুলি সংগ্রহ করেন। সিবিআই জানিয়েছে, 30 এপ্রিল রাতে প্রশ্নপত্র হস্তান্তর হলেও সেই চক্রান্তের শুরু কয়েক সপ্তাহ আগে খোদ ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভিতরেই। জিজ্ঞাসাবাদে অমিত জানিয়েছেন, শিকারের নিট প্রস্তুতির সময় ঋষি বিওয়ালের সঙ্গে তার পরিচয় হয়। তিনি জানান, নিট ইউজি 2026-এর প্রশ্নপত্র জোগাড় করার জন্য ঋষি তাকে 10 থেকে 12 লক্ষ টাকার ব্যবস্থা করতে বলেছিলেন। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ঋষি অমিতকে প্রস্তাব দিয়েছিলেন, সে যদি প্রশ্ন কেনার জন্য 10 থেকে 12 জন পরীক্ষার্থী জোগাড় করতে পারে তবে তাকে বিনামূল্যে প্রশ্ন দেওয়া হবে। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় সে তার বন্ধু রোহিত মাওয়ালিয়াকে পরীক্ষার্থী জোগাড় করার কাজে সাহায্য করার জন্য অনুরোধ জানায়। উল্লেখ্য, শশীকান্ত সুতার নামের এক রসায়নবিদ্যার শিক্ষক প্রথমবার খেয়াল করেন পড়ুয়াদের মধ্যে দেওয়া নেওয়া হচ্ছে একটি প্রশ্নপত্রের যেটির সঙ্গে মূল প্রশ্নপত্রের প্রচুর মিল রয়েছে। তিনি বিষয়টি জানিয়ে ইমেল করেন এনটিএ-কে। পাশাপাশি রাজস্থান পুলিশকেও বিষয়টি জানান। অভিযোগ করেন 20 থেকে 25 লক্ষ টাকায় প্রশ্ন বিক্রি হচ্ছে। অভিযোগপত্র অনুযায়ী নিট ইউজি 2026-এর প্রশ্নপত্র প্রণয়ন ও অনুবাদের গোপনীয় প্রক্রিয়ার সময়ে ষড়যন্ত্রের সূত্রপাত। রাজস্থান পুলিশের তদন্তের সূত্রেই বিষয়টি নজরে আসে কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের। এরপর 12 মে মামলা দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। বিশেষ তদন্তকারী দল গঠন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একে একে এনটিএর বিষয় বিশেষজ্ঞ, মধ্যস্থতাকারী, সুবিধাভোগী এবং পরীক্ষার্থীদের জড়িত থাকার বিষয়টি সামনে আসে। একাধিক রাজ্য জুড়ে বিস্তৃত ষড়যন্ত্রের পর্দাফাশ করে সিবিআই। চার্জশিটে 13 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী নিট ইউজি 2026-এর প্রশ্নপত্র প্রণয়ন ও অনুবাদের গোপনীয় প্রক্রিয়ার সময় ষড়যন্ত্রের সূত্রপাত। সিবিআইয়ের অভিযোগ, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ পিভি কুলকার্নি, মনীষা মান্ধারে ও মনীষা হাভালদার, যাদের প্রশ্নপত্রের বিভিন্ন অংশের নাগাল ছিল, তারা চিরকুট ব্যবহার করে এনসিআইটির নির্দিষ্ট অনুচ্ছেদ চিহ্নিত করে এবং মুখস্থ করার মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করেছিলেন। যদিও মামলা আদালতে উঠলেও এখনো পর্যন্ত কেউ দোষী সাব্যস্ত হননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুক্রবার প্রাতরাশ বৈঠকে বসেছিলেন এনডিএর প্রায় 45 জন সাংসদ। বৈঠকে এনডিএর শরিক দলগুলির সাংসদদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর
এনসিপিআই এর নেতা জগদীশ বাসুনিয়া জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। সাংসদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই এনডিএ পরিবারের অংশ। দেশের মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার বার্তায় তিনি দিয়েছেন বলে জানান বাসুনিয়া। বাসুনিয়ার কথায়, আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। বৈঠকটি খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সবাই এনডিএ পরিবারের অংশ। এনডিএ যেভাবে জনকল্যাণের জন্য কাজ করে, আমরাও সেভাবেই একসঙ্গে কাজ করব। বৈঠকে দেশের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, উত্তর পূর্ব ভারতের উন্নয়নকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রীর উন্নয়নের ভাবনাকে বাস্তবায়িত করার জন্য তারা একসঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি। এনসিপিআই সাংসদ শতাব্দী রায়ও বৈঠকে সহযোগিতামূলক পরিবেশের কথা তুলে ধরেন। তার বক্তব্য, দেশের স্বার্থে কিভাবে একসঙ্গে কাজ করা যায় তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। সূত্রের খবর, শুক্রবার সকাল 9টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে প্রায় 45 এনডিএ সাংসদ প্রাতরাশে যোগ দেন। বিভিন্ন দল থেকে সম্প্রতি এনডিএতে যোগ দেওয়া সাংসদরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এর মধ্যে তৃণমূলের, কংগ্রেস থেকে এনসিপিআই এবং ইউবিটি থেকে শিবসেনায় যোগ দেওয়া সাংসদরাও ছিলেন বলে বিজেপি সূত্রে দাবি। এর আগে 5ই আগস্ট বিজেপির নবনির্বাচিত 37 জন রাজ্যসভা সাংসদের সঙ্গেও প্রাতরাশ বৈঠকে করেছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেও সাংসদদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মোদী এবং তাদের প্রশ্নের উত্তর দেন। প্রধানমন্ত্রী সাংসদদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়েও সতর্ক করে বলেন। সূত্রের খবর, প্রযুক্তির যেমন সুবিধা রয়েছে তেমনি তার কিছু নেতিবাচক দিকও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাই ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্সের মতো প্ল্যাটফর্মে সক্রিয় থাকলেও মর্যাদা বজায় রেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারের পরামর্শ দেন মোদী। সরকারের জনকল্যাণমূলক কাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা বলেন তিনি। বিশেষ করে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার জন্য সাংসদদের সক্রিয় ভূমিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংসদের ভেতরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও তার প্রভাব যেন ব্যক্তিগত আচরণে না পড়ে সেই বিষয়েও সাংসদদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সংসদের ভিতরের উত্তেজনা বাইরে নিয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কোনো বিষয়ে মত প্রকাশের সময় অযথা রাগ বা উত্তেজনা দেখানো কিংবা চিৎকার না করে শান্তভাবে দলের অবস্থান তুলে ধরার বার্তা দেন মোদী। টেলিভিশনেও কোনো ধরনের অশালীন বা আপত্তিকর মন্তব্য না করার জন্য সাংসদদের সতর্ক করেন তিনি। সব মিলিয়ে নতুন সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই ধারাবাহিক বৈঠকে এনডিএর ঐক্য, জনকল্যাণ, উন্নয়ন এবং সাংসদদের আচরণ, এই 4টি বিষয়ে বিশেষ গুরুত্ব পেয়েছে বলে বৈঠক শেষে সাংসদদের বক্তব্যে স্পষ্ট হয়েছে। অর্থের প্রলোভন দেখিয়ে নাবালক ছাত্রদের দিয়ে রক্তদান। দুর্গাপুর পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য সহ মোট 3 জন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা, পিছনে বড় কোনো র্যাকেট রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। তদন্তে প্রথমে উঠে আসে ওই স্কুল ছাত্রেরই প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। অভিযোগ, সেই নাবালক ছাত্রদের বিভিন্ন আর্থিক প্রলোভন দেখিয়ে হাসপাতালে নিয়ে যেত। পরে জিজ্ঞাসাবাদে দেবপ্রিয় দাবি করে তাকে এই কাজে নামিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব। এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল আরও এক যুবক, মালদহের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। অভিযোগ, দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে একটি বেসরকারি স্কুলের কয়েকজন নাবালক ছাত্রদের দিয়ে রক্তদান করানো হয়। বিনিময়ে তাদের টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল বলেই দাবি। ঘটনা প্রকাশ্যে আসতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্ত যত এগোয় ততই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে উঠে আসে ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। অভিযোগ, সেই নাবালক ছাত্রদের বিভিন্ন আর্থিক প্রলোভন দেখিয়ে হাসপাতালে নিয়ে যেত। পরে জিজ্ঞাসাবাদে দেবপ্রিয় দাবি করে তাকে এই কাজে নামিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব। এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল আরও এক যুবক, মালদহের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ। বর্তমানে হাবিবুল্লাহ দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হোটেলে কাজ করে। পুলিশের তদন্তে আরও জানা যায়, এই গোটা চক্রটি মূলত পরিচালনা করতেন দুর্গাপুরের মুচিপাড়া এলাকার বাসিন্দা তথা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব। দেবপ্রিয়র দাবি, অমিত তাকে বলেছিল যত বেশি রক্তদাতা জোগাড় করতে পারবে তত বেশি টাকা পাবে। সেই প্রলোভনেই সে নাবালক ছাত্রদের এই চক্রে জড়িয়ে ফেলে বলে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দেবপ্রিয় চক্রবর্তী, মোহাম্মদ হাবিবুল্লাহ এবং অমিত প্রসাদ যাদবকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা কিংবা এর পেছনে বড় কোনো র্যাকেট রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা কেউ রেহাই পাবে না। আইনের পথেই চলবে। অন্যদিকে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, রক্ত নিয়ে যদি কেউ ব্যবসা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সে তৃণমূল, বিজেপি বা সিপিএম যেই হোক না কেন, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হবে বিচারের একমাত্র ভিত্তি। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। দলবদল, দুর্নীতি, শিল্প প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের প্রশ্নে তিনি বলেন, দলের নীতি না মেনে কাউকে দলে নেওয়ার সুযোগ নেই। এমন চেষ্টা করলে
কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বহু কর্মীকে শোকজ এবং কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন যাদের বিরুদ্ধে বিজেপির কর্মীরা আন্দোলন করেছেন তাদের হঠাৎ দলে নেওয়া সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি নিয়ে দিলীপ ঘোষের দাবি, সরকার প্রশাসনিক সংস্কারের পথে এগোচ্ছে। দীর্ঘদিন একই জায়গায় থাকা বহু আধিকারিকের বদলি করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকেও এগিয়ে এসে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। তার বক্তব্য, অভিযোগ না করলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন। শিল্প নিয়ে আশাবাদী সুর শোনা যায় তার কথায়। তিনি বলেন, বাংলায় নতুন করে বিনিয়োগের পরিবেশ তৈরি হচ্ছে। শিল্পের জন্য উপযুক্ত জমি চিহ্নিত করার কাজ চলছে। সরকারের নতুন নীতিতে রাজ্যে শিল্পের সম্ভাবনা আরো বাড়বে বলেও দাবি করেন। আরএসএস ও মোহন ভাগবত প্রসঙ্গে তিনি বলেন, সমাজ ও দেশের জন্য সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করছে। তরুণ প্রজন্মের সঙ্গে আলোচনা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মত দেন তিনি। দুর্গাপুরের রক্ত লুঠের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলেন দিলীপ ঘোষ। একই সঙ্গে চন্দ্রনাথ রথ হত্যা মামলায় বিজেপি কর্মীদের নাম ওঠার প্রসঙ্গে তিনি বলেন, কেউ অপরাধ করলে তার রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী বিচার্যের বিষয়। অভিযোগ প্রমাণিত হলে দলের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সমাজ মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং নামের একটি কর্মসূচিতে যোগ দেন রাহুল, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যা খুশি জিজ্ঞেস করো। নিজের পছন্দের বিজেপি নেতার নাম ফাঁস করলেন রাহুল গান্ধী। ইনস্টাগ্রামের একটি কর্মসূচিতে তাকে এই সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। বিনা দ্বিধায় রাহুল জানান, বিজেপিতে তার প্রিয় নেতার নাম ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। পাঞ্জাবের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো, জানিয়েছেন রাহুল। সমাজ মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং নামের একটি কর্মসূচিতে যোগ দেন রাহুল, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যা খুশি জিজ্ঞেস করো। সাদা টি শার্ট পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। তখনই একজন রাহুলের প্রিয় বিজেপি নেতার নাম জিজ্ঞেস করেন। মজার ছলেই তার উত্তর দেন লোকসভার বিরোধী দলনেতা। বলেন, প্রিয় বিজেপি নেতা অবশ্যই ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। তার সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। তিনি খোলামেলা মনের মানুষ। তাছাড়া সেনাবাহিনীর ইতিহাসের অন্যতম বিশেষজ্ঞ তিনি, তাই আমি ওকে পছন্দ করি। 84 বছরের বর্ষিয়ান বিজেপি নেতাকে আঙ্কেল বলে সম্বোধনও করেছেন রাহুল। অমরিন্দর 5 দশকেরও বেশি সময় কংগ্রেসী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তাকে আচমকা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরেই কংগ্রেস ছাড়েন অমরিন্দর। পাঞ্জাব লোক কংগ্রেস নামের একটি পৃথক দল তৈরি করেন। বছর খানেকের মাথায় 2022 সালে নিজের সেই দল নিয়ে অমরিন্দর যোগ দেন বিজেপিতে। গত কয়েক মাস ধরে বিজেপিতে অমরিন্দর কিছুটা বেসুরো। জুন মাসে তিনি জানান, রাহুল তাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন। তার ভাইয়ের মৃত্যুতে সমবেদনাও জানিয়েছেন। বিজেপির অনেকের কাছেই এই ধরনের সৌজন্যমূলক আচরণ তিনি পাননি। তাছাড়া কংগ্রেসের মধ্যে রাজনৈতিক মত বিনিময়ের পরিবেশ বিজেপির চেয়ে ভালো ছিল বলেও মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানান, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নিয়মিত পাঞ্জাবের খোঁজ নিতেন। তাছাড়া কংগ্রেসের মধ্যে রাজনৈতিক মত বিনিময়ের পরিবেশ বিজেপির চেয়ে ভালো ছিল বলেও মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানান, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নিয়মিত পাঞ্জাবের খোঁজ নিতেন, সমস্যার কথা শুনতেন, কিন্তু বিজেপির কাজের ধরন অনেক বেশি কেন্দ্র নির্ভর। আঞ্চলিক স্বার্থ সেখানে প্রাধান্য পায় না। অমরিন্দরের এই ধরনের মন্তব্য বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে। এবার রাহুলও তার প্রিয় বিজেপি নেতা হিসেবে প্রকাশ্যে অমরিন্দরের নাম করলেন। রাজনীতি করবেন আর ডিমকে ভয় পাবেন? স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন। শীর্ষ আদালতে বিচারপতির কটাক্ষ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে। একই সঙ্গে খারিজ হলো মহুয়া মৈত্রের মামলা। একটি আপত্তিকর ফেসবুক পোস্ট নিয়ে পুলিশের তরফে তলব করা হয়েছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। সেই মামলায় ভার্চুয়াল হাজিরার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে মহুয়া মৈত্র। আজ বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শিলনাগুর বেঞ্চে সেই মামলার শুনানি হয়। তার আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেন, হাজিরা দেওয়ার সময় এর আগে মহুয়া মৈত্রকে হুমকি দেওয়া হয়েছিল, এমনকি তার উদ্দেশ্যে ডিমও ছোড়া হয়েছিল। জেরার জন্য ভার্চুয়ালি হাজিরার অনুমতির আবেদন করেছিলেন মহুয়া। তার আইনজীবী সেই আর্জি জানাতেই বিচারপতি দত্ত বলেন, শুধুমাত্র আপনি সাংসদ বলে? তখন ডিম ছোড়ার প্রসঙ্গ তোলেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ। এর জবাবে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন যে সাংসদদের ডিমকে ভয় পাওয়া উচিত নয়। বিচারপতি বলেন, রাজনীতিতে শপথ নিয়েছেন, ডিমকে ভয় পাচ্ছেন কেন? আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন। তবে মহুয়ার আবেদন খারিজ করে দিতে চান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শিলনাগুর বেঞ্চ। তার আগে নিজে থেকে মামলা প্রত্যাহার করে নেন মহুয়ার আইনজীবী। প্রসঙ্গত, এই মামলায় আগেই কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ পেয়েছিলেন মহুয়া মৈত্র। তাকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছিল হাইকোর্ট। তবে তদন্তে সব রকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়। আগামী 14 আগস্ট হাজিরার নির্দেশও দেওয়া হয়। এরপরই ভার্চুয়ালি হাজিরার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। গ্রেপ্তারির 35 দিনের মাথায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বারাসাত সিন্ডিকেটের মাধ্যমে প্রমোটারদের থেকে ব্যাপক তোলাবাজির বিস্তারিত উল্লেখ করা হয়েছে ওই চার্জশিটে। পাশাপাশি দেবরাজ চক্রবর্তী দুটি লকারে থাকা বিপুল পরিমাণ সোনা থাকার বিষয়টিও উঠে এসেছে তদন্তে। দেবরাজ চক্রবর্তী বাগুইয়াটির একদা দাপুটের তৃণমূল নেতা, বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ, প্রাক্তন তৃণমূল বিধায়ক
অদিতি মুন্সির স্বামী। তোলাবাজি, হুমকি, সিন্ডিকেট রাজ, প্রতারণা, প্রমোটারদের চাপ দিয়ে টাকা আদায়, কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন, প্রায় অভিযোগের পাহাড়ে বসে থাকা বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে আগেই জালে পুড়েছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তারির 35 দিনের মাথায় প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীর বিরুদ্ধে এবার বারাসাত আদালতে পেশ করা হলো চার্জশিট। তৃণমূল আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই দেবরাজ চক্রবর্তী বাগুইয়াটি এলাকায় বড় রাজত্ব তৈরি করেছিলেন বলে বারবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে দাবি, প্রমোটার থেকে অটোচালক, তার তোলাবাজির কবল থেকে রক্ষা পেত না কেউ। অটোচালক সোমনাথ দত্ত বলেন, টাকা পৌঁছতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছতো। দেবরাজ আসলে বিধায়ক তো উনিই ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে পেশ চার্জশিটে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে প্রমোটারদের কাছ থেকে ব্যাপক তোলাবাজি চালানোর অভিযোগের বিস্তারিত উল্লেখ রয়েছে। তদন্তে উঠে এসেছে বিভিন্ন নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে প্রমোটারদের ওপর চাপ সৃষ্টি করে নিয়মিত অর্থ আদায় করা হতো। সেই তোলাবাজির টাকায় সম্পত্তি কেনার অভিযোগও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। বারাসাত আদালতে পেশ করা চার্জশিটে আরো বলা হয়েছে, তদন্ত চলাকালীন দেবরাজ চক্রবর্তীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি তার দুটি লকারে বিপুল পরিমাণ সোনা থাকার বিষয়টিও তদন্ত উঠে এসেছে। তদন্তকারীরা চার্জশিটে মোট 11 জন সাক্ষীর বয়ান সংযুক্ত করেছেন। অভিযোগের সমর্থনে একাধিক নথি ও তথ্য প্রমাণও আদালতে জমা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশ সূত্রে আরো খবর, ভারতীয় ন্যায় সংহিতার 111 ধারা সহ একাধিক ধারায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ এবং সিন্ডিকেটের মাধ্যমে তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই এই ধারাগুলি প্রয়োগ করা হয়েছে। তৃণমূল জমানায় তার কথা ছাড়া বাগুইয়াটিতে একটা পাতাও নড়ত না। আপাতত সেই দেবরাজ চক্রবর্তীর ঠিকানা হাজতে।